ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে দেশে বিদেশে সাংঘাতিক সাড়া পড়ে গেছে। তো প্রথমত শিবিরকে অভিনন্দন জানাই ওদের ভালো ফলাফলের জন্য। সোফার শিবির যদি জয়ী হয় তাতে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলগুলির সুবিধা অসুবিধা কি, কার কি লাভ ক্ষতি হয়েছে চলেন একটু আলোচনা করে দেখি। তো শুরুর দিকে বিপ্লবোত্তর সময় যখন ইউনূস সরকার গঠন করে তো তখন বেশিরভাগ সময় যারা বিপ্লবী ছিল, বিশেষ করে স্টুডেন্টের নেতাদের মধ্যে বা বিভিন্ন অ্যালায়েন্সের বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ইনফ্লুয়েন্সার ছিল দেশে বিদেশে, তো এরা সবাই তো অবভিয়াসলি সবারই ইন্টেনশন ভালো ছিল যে দেশে সব রকমের অত্যাচার, অনাচার, যত অরাজকতা, সংস্কার এগুলি সব করে টোরে সুন্দর ইলেকশন হবে তখন যেই দল আসে। তো বেশিরভাগেরই আসলে হোপ ছিল যে আলটিমেটলি সব সংস্কার হলে মোস্ট লাইকলি বিএনপি পাওয়ারে যাবে। তো ওদের প্ল্যান ছিল যে যেহেতু সংস্কার হয়ে যাবে তো বিএনপির একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। তো ইভেন বিএনপি হইলেও দেশে সেরকম আওয়ামী লীগের আমলের মতো আর অরাজকতা, অনাচার বা ওই সমস্ত জিনিস হবে না। তো এই আশায় সবাই ডক্টর ইউনূসকে সময় দেওয়ার জন্য অস্থির হয়েছিল। যে বিএনপি কেন অস্থির হচ্ছে আর্লি ইলেকশনের জন্য? আপনাদের মনে আছে শুরুর থেকে বিএনপি একটু পুশ করতেছিল আর্লি ইলেকশনের জন্য। আপনারা দেশে যেমন অনেক আলোচনা করেন এগুলি নিয়ে, আমাদের বিদেশেও আমাদের অনেক আড্ডা, চায়ের আড্ডা এখানে ওখানে আলোচনা হয়। তো অনেক পণ্ডিত ব্যক্তিদেরকে তখন বলতে শুনতাম যে বিএনপি কেন আননেসেসারিলি পুশ করতেছে ইলেকশনের জন্য। তো আই এম নট বায়াসড, কিন্তু আপনাদের যারা আমার ভিডিও দেখেন, আমি তখনকার আমল থেকে বলে আসছিলাম যে বিএনপি কেন ইলেকশনের জন্য পুশ করতেছে। আমি আই এম নট এ সাপোর্টার অফ বিএনপি, কিন্তু জাস্ট রেশনালাইজ করার চেষ্টা করতেছি যে ওদের আসলে রেশনালটা কি, যে কেন তারা আর্লি ইলেকশন চাচ্ছিল। খেয়াল করে দেখেন, যদি বিপ্লবের পরে 3-6 মাস 9 মাসের মধ্যে ইলেকশন হতো, দেয়ার ওয়াজ এভরি পসিবিলিটি যে ওয়ান ওয়ে অর দি আদার বিএনপি পাওয়ারে যেত। কিন্তু দিন যত যাচ্ছে ততই বিএনপির ধরেন বদনাম ছড়াচ্ছে বা নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে, আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে, নানা কিছু হচ্ছে, বিকজ ইটস অ্যান ইভলভিং সিচুয়েশন। এবং বিএনপির নেতারা এটা কিছুটা বুঝে গিয়েছিল। তো এটা ওদেরকে সাধুবাদ জানাইতে হয় যে বেশিরভাগ নেতা সেই সময় ইলেকশন করেছে, কারণ তারা বুঝতে পেরেছিল যে যত দিন যাবে ততই ওদের ক্ষমতায় আসার চান্স কমে যেতে পারে, কারণ অনেক কিছু ঘটবে এর মধ্যে। তো মজার ব্যাপার হয়েছে, এখন আমরা খেয়াল করে দেখি, এখন তো ধরেন বলে না হাইন্ডসাইট 2020, এখন আমরা বুঝতে পারতেছি কি হচ্ছে। আমি আমার 2-1টা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে ভালো হোক খারাপ হোক অলমোস্ট 50-50 হচ্ছে বিএনপি আওয়ামী লীগ, অন্য পার্টি আছে সাথে, দ্যাটস ফাইন। কিন্তু আপনার 50% অফ দি পপুলেশনকে আপনি কমপ্লিটলি রাইট অফ করে দিলে তখন ওই দেশে কিছু একটা করা খুব টাফ, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে আইন শৃঙ্খলা ঠিক নেই, তারপরে জনবহুল দেশ, নানা রকম জিনিস আছে, ক্রাইম, করাপশন, দুর্নীতি, স্বজনপ্রীতি, হেন জিনিস নেই আমাদের দেশে নাই, রাইট? তারপর যাকেই লঙ্কায় পাঠান সেই হয়ে যায় রাবণ। তারপরে মাঝে মাঝে আসে আপনার আর্মি শাসন, অ্যাডমিনিস্ট্রেশনের লোক সব বায়াস, মানে নানা অনেক জিনিস এখানে, এটাকে তো একদিনে ক্লিন করা যাবে না। তো ফলে হয়েছে কি, এই জন্য বিএনপির কিছু লোক নেতারা তখন খুব পুশ করতেছিল যে আর্লি ইলেকশন দাও। তা বলছি না যে ভালো খারাপ, কিন্তু কেন চেয়েছিল সেটা বলতেছি। এখন এই যে ডাকসুর ইলেকশনে শিবিরের জয়ী হওয়ার পিছনে মূল কারণ কি বলেন তো? মেইন কারণ হচ্ছে আওয়ামী লীগ তো বসে থাকবে না, রাইট? ওদের নেতা কর্মী যত আছে, ছাত্র জনতা, ওদের যে সমর্থক, তো এগুলি এটাকে পলিটিক্সে বলে স্ট্র্যাটেজিক ভোটিং। তো দেখেন গিয়ে ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন যারা, তো এরা ভেবেছে যে আমরা তো ভোট দিব, কিন্তু কাকে দিলে আমাদের স্বার্থ সিদ্ধি হবে। আপনার কোনো সময় অবস্থার পরিপ্রেক্ষিতে দুই শত্রুও হাত মিলায়, কেন মিলায়? তৃতীয় পক্ষকে সাইজ করার জন্য, ঠিক কিনা? তো আওয়ামী লীগ হিসাব করে দেখেছে যে যদি বিএনপি জিতে যায় তো অবভিয়াসলি বিএনপি তুলনামূলকভাবে বড় দল, ওদের রেকগনিশন আছে, তো আওয়ামী লীগকে অনেকদিন ভুগতে হবে।
কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যদি ওরা শিবির বা জামায়াতে ইসলামী এদেরকে ভোট দেয়, তো দুটা জিনিস হয়, একদিকে আমিও খেতে পারলাম না, তোমাকেও খেতে দিব না, কারণ এটাই তো মানুষের একটা নেচার, যে যাদের সাথে শত্রুতা, যাদের সাথে কম্পিটিশন, যে আমি না পারলে তোমাকেও পারতে দিব না, দ্যাটস হাউ হিউম্যান নেচার ইজ। এখন ওরা ঠিক করেছে যে বিএনপিকে যদি বিরত রাখা যায়, তাহলে প্রথম উদ্দেশ্য সাধন হইল যে আমি যখন পারতেছি না তোমাকেও পারতে দিব না। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কেন জামাত শিবিরকে দিচ্ছে, সেটা হচ্ছে যে জামাত শিবিরকে যদি দাঁড় করানো যায়, তো অবভিয়াসলি তখন বিএনপিও বিপক্ষে যাবে, তো তখন ওই যে 2 শত্রু একসাথে হবে, তো 2 শত্রু একসাথে হলে তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসাটা অনেক ইজিয়ার হবে, রাইট? যে যখনই বিএনপি ওদের সাথে মিলবে, আন্দোলন করবে, এটা করবে, সেটা করবে, তখন আওয়ামী লীগ তো আস্তে আস্তে রিহ্যাবিলিটেট হবে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যদি ইভেন বিএনপি নাও আসে, তাহলেও যখন ধরেন ডাকসুতে এখন শিবির আসতেছে, যদি ন্যাশনাল ইলেকশনে ইজ প্রিম্যাচিওর, কিন্তু লেটস সে ফর আর্গুমেন্টস এক জামাত আসলো, তো তখন আওয়ামী লীগের জন্য, ইন্ডিয়ার জন্য এই ন্যারেটিভ রেডি করা সহজ হবে যে বাংলাদেশে এখন জঙ্গিবাদী হচ্ছে, ইসলামিক যত কান্ট্রিগুলিতে ইসলামিক গভর্নমেন্ট আছে এদেরকে জঙ্গিবাদ হিসাবে প্রমাণ করা অনেক ইজি পশ্চিমা বিশ্বে, এবং আওয়ামী লীগ সেটা আগেও করে এসছে। তো তারা ধরে নিয়েছে দুটো হবে, ইদার শত্রু মানে বিএনপির সাথে ওদের আতাত হবে, এখন না হোক কিছুদিন পরে হবে, কারণ বিএনপিও আস্তে আস্তে সরে যাবে এই গভর্নমেন্টকে সাপোর্ট করা থেকে বা এই সমস্ত কিছু সাপোর্ট করার থেকে, তখন আলটিমেটলি ওই 2 শত্রু একসাথে হইতে হবে। 2 শত্রু একসাথে হইলে আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশন শুরু হয়ে গেল ফর্মালি। আর 2 নম্বর হচ্ছে বিএনপি না আসলেও জামাত শিবিরকে যত ইলেকশনে ওরা ভোট দিয়ে জিতায় দিতে পারবে, তখন ওদের ন্যারেটিভ ঠিক করবে অ্যান্টি ইসলামী, তখন কি হবে, তখন ওরা সব জায়গায় সিম্প্যাথি পাবে, তখনও বিএনপি বাধ্য হয়ে আবারও আওয়ামী লীগের সাথে আতাত করতে হবে। তো চিন্তা করে দেখেন, তো সেই সময় তো ফলে হচ্ছে কি আওয়ামী রিহ্যাবিলিটেশনের যে পলিসি বা যে ফর্মুলা, সেটা ওরা ইমপ্লিমেন্ট করে যাবে। এই ইলেকশনে যেমন করেছে, ডেফিনেটলি সামনের ইলেকশনগুলিতেও করবে। আচ্ছা, তো বিএনপি শুরুর দিকে বুঝে গিয়েছিল যে এরকম ঘটনা ঘটতে শুরু করবে, কিন্তু ওরা সাকসেসফুল হয় নাই। এখন সাকসেসফুল কেন হয় নাই আর্লি ইলেকশনের জন্য, সেটার পিছনে কিন্তু দায়ী হচ্ছে এই সংস্কারবাদীরা, এবং আমি বিএনপিকে সাপোর্ট করতেছি না, খালি দেখাচ্ছি যে কেন হয়নি। 1 নম্বর হচ্ছে সংস্কারবাদীরা চেয়েছিল যে সব সংস্কার করে ক্লিন আপ করে তখন ইলেকশন দিবে, যাতে দেশ ক্লিন হয়, সুন্দর হয়। অবভিয়াসলি ইন্টেনশন ওয়াজ গুড, কিন্তু পলিটিক্স নেভার ইজ এ গুড প্লেস যে এখানে আপনি সবকিছু আপনি যা চাইবেন সেভাবে হবে। এখানে সবাই দাবার গুটি চালতেছে সারাক্ষণ, এভরিওয়ান ইজ প্লেয়িং দেয়ার গেম। তো ফলে তো ওরা এটা ভেবেছিল, কিন্তু ভুল যেটা করেছে সেটা হচ্ছে যে বিএনপির সেকেন্ড ভুল ছিল তারেক রহমান। ধরেন এখন ধরেই নেন, যতই বলি আমরা অন্যান্য নেতারা যা করতেছে, বাংলাদেশে তো এখনো আওয়ামী লীগ বলতে হাসিনাদেরকে বুঝায় বেশি, আর বিএনপি বলতে এখনো খালেদা তারেক এদেরকেই ধরে নেওয়া হয়। বড় মিস্টেক হয়েছে, আমি আগেও 2 একবার বলেছি, যে তারেক রহমানের দেশে না যাওয়া। আপনার বিপ্লবোত্তর কালে যখন দেশে নতুন সরকার গঠিত হইল, তখন তারেক রহমানের দেশে যাওয়া উচিত ছিল। দেশে যদি যেত বিএনপির, তারেক রহমান দেশে থাকতো, খালেদা জিয়ারা সহ সবাই ওখানে দেশে থাকতো, তখন সেই বিএনপি হইতো ডিফারেন্ট বিএনপি, এবং সবাই তাদের কথা শুনতো। কিন্তু তারেক রহমান লন্ডনে বসেছিল। তো এখন যদিও ওরা নানা রকম নিরাপত্তার কথা বলে, গেলে কি মারবে না জেলে নিবে না কি করবে, তা আমি আমার আগের ভিডিওগুলিতেও বলেছিলাম যে আপনি যদি দেশের প্রাইম মিনিস্টার হতে হয়, আপনি যদি দেশের বড় দলের নেতা হতে হয়, দেশে পলিসি নির্ধারণ করতে হয়, আপনাকে বাবা ব্যাটল ফিল্ডে থাকতে হবে। আপনি আর্মি জেনারেল যদি আপনার লিডারশিপ রোলে না থাকে, তখন অন্য যাদেরকে পাঠাবে তারা লিডারশিপ রোল নেয়। ওই ইংরেজিতে বলে ইদার লিড অর বি লেড, অর্থাৎ হয় তুমি লিড করো সবাইকে, আর নয় তোমাকে লিড করবে অন্যরা। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো এখন যেটা হয়েছে, বিএনপির শুরুর দিকের কোনো কিছুই কাজে লাগে নাই, কারণ তারেক রহমান আগের মতোই লন্ডনে বসেছিল। তো এখন আমার ধারণা, আমি আগেও 2 একবার বলেছি যে তারেক রহমানের লন্ডনে বসে থাকার পিছনে অনেকটা
যুক্তি হচ্ছে বিএনপি এবং তারেক রহমানদের ফ্যামিলি স্লোলি আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেন, হাসিনাদের আওয়ামী লীগের, আমি খারাপ বলতেছি না, খালি সিমিলারিটি দেখাচ্ছি। বিএনপির আগে খালেদাদের, জিয়াউর রহমানদের বা তারেক রহমানদের, এদের বিদেশে কেউ ছিল না। এরা দেশের মানুষ, দেশে বড় হয়েছে, দেশে চাকরি বাকরি করেছে, সবকিছু দেশে ছিল, এই জন্য এরা দেশেই থাকতো, দেশের মানুষ দেশে থাকতো। হাসিনাদের বিকজ অফ অল দোজ থিংস, যেহেতু বঙ্গবন্ধু আগে থেকে পলিটিক্সে ছিল, যুদ্ধ মুদ্ধ এটা সেটা, ওরা ইন্ডিয়া এখানে ওখানে লন্ডনে আমেরিকা ছিল, তো হাসিনাদের দেখেন ওরা সবসময় বেশিরভাগ বিদেশেই থাকে, যখনই পাওয়ারের সময় হয় ওরা দেশে আসে, তাছাড়া হাসিনা, রেহানা, ওদের ছেলে মেয়ে সব বাইরেই থাকে, রাইট? এখনো আবার যেমন চলে গেছে। বিএনপি, খালেদা জিয়াদের বা তারেক রহমানরা আগে দেশের মানুষ দেশে ছিল, কিন্তু গত সরকারের আমলে যেহেতু ওদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছে লন্ডনে, আমি আগেও বলেছি, খারাপ উদ্দেশ্যে বলছি না, কিন্তু যেহেতু 10-15 বছর ধরে লন্ডনে বসে গেছে, তা এখন বিদেশে থাকার মজা পেয়ে গেছে। এখন ওই জুজুর ভয়, দেশে গেলে আমাকে ধরবে, দেশে গেলে আমাকে মারবে, সেজন্য আমি যাব না, যখন আমাকে প্রাইম মিনিস্টার বানাবে তখন আমি যাব, এমপি মন্ত্রী হব তখন যাব, ঠিক আওয়ামী লীগ এবং হাসিনাদের ফ্যামিলির মতো হয়ে গেছে। সেই জন্য ওই যে প্রথম দিকে যে 3-6 মান্থসে যে ইলেকশন চাচ্ছিল বা বিভিন্ন পলিসি নিয়ে কথা বলতেছিল বিএনপি, যেহেতু নাটের গুরু ওখানে ছিল না, বিএনপির মেইন পার্সন তো কেউ নাই, ওগুলি যেগুলি আছে এগুলি বেশিরভাগ আওয়ামী লীগের আতাত করা লোকজন, এগুলি আগেও আওয়ামী লীগের সাথে হাফ মিলেমিশে ছিল, সেই জন্যই দেশে থাকতে পারছে, পিটানি খায় নাই, তারপরে আপনার জেল জরিমানা হয় নাই, মাঝে মাঝে আন্দোলনের কথা বলেছে, বিকজ হাসিনারা ওদেরকে একটু লাই দিয়ে রেখেছিল যে মাঝে মাঝে কিছু বলবা, কিন্তু অতিরিক্ত বলবা না, অতিরিক্ত বললে ধরে এনে পিটানি দিব। তো এরা অনেকটা আতাত করেই ছিল, কিন্তু আসল যেগুলি সত্যি সত্যি বিএনপির, যেমন তারেক রহমান সহ সাঙ্গপাঙ্গ, যেগুলিকে বিশ্বাস করা যেত, যারা রিয়েল বিএনপি, এখন তারা বসে আছে লন্ডনে এখানে ওখানে। তো ফলে হয়েছে কি, রিয়েল রিপ্রেজেন্টেশন হয়নি, না হওয়াতে দেশে যারা পলিসি মেকিংয়ে, ইন্টারিম গভর্নমেন্টে, ওরাও বিএনপিকে তেমন পাত্তা দেয়নি। আর আপনি ওই যে বললাম, আপনি ব্যাটেল ফিল্ডে না থাকলে সেই জেনারেলকেও বেশি কেউ পাত্তা দেয় না, এই জন্য তারেক রহমান এখানে বসে বসে যাই বলে কেউ অত কেয়ার করে না। আবার ওর দৃষ্টিতেও আপনি ওকে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী না বানাইলে ও এই আরাম আয়েশ ছেড়ে, এই সিকিউরিটি সেফটি ছেড়ে ও যাবে না। বেসিক্যালি the new BNP is becoming the আওয়ামী লীগ, রাইট, অ্যান্ড আওয়ামী লীগ ফ্যামিলি। তো এটা আমি আগেও একবার বলেছি। তো এখন তিনটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে এই বিএনপি তখন ওদের ছোটখাটো নেতারা সহ ওরা বুঝতে পেরেছিল যে যত দিন যাবে ইভলভিং সিচুয়েশনে, ততই ইলেকশন যত দেরিতে হবে ওদের চান্স তত কমে যাবে। তো সেটা এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। 2 নম্বর হচ্ছে তারেক রহমান দেশে না যাওয়াতে বিএনপির যে সলিড যে একটা পার্টি ছিল, যে বেস ছিল, যেটা কথা বললে সবাই শুনতো, সেটা কেউ শুনে নাই, তারেকেও তেমন পাত্তা দেয়নি, ইন্টারিম গভর্নমেন্টের লোকজনও পাত্তা দেয়নি, অন্যান্য সংস্কারবাদীরাও পাত্তা দেয়নি, কারণ আপনি তো বিদেশে বসে আছেন, যত কথাই বলেন, আর ওই যেটা বললাম দেশেগুলিকে অত পাত্তা দেয়নি। আর 3 নম্বর হচ্ছে আওয়ামী লীগকে আপনার ওই যে, আমি আর্গুমেন্ট সেক 50% বলি, বাট দেয়ার ইজ এ ভাস্ট মেজরিটি অফ আওয়ামী সাপোর্টার, রাইট? তো এরা তো কারো না কাউকে তো সাপোর্ট করবে, স্ট্র্যাটেজিক সাপোর্ট করবে। আপনি নেতা ফেতাদের পিটা পাটা দেশে বিদেশে জেলে এখানে ওখানে দিবেন, বাট আপনি পাতি নেতা যেগুলি কোয়াইট অ্যাক্টিভিস্ট, এদেরকে তো আপনি ধরতেছেন না, কিন্তু এদের মধ্যে থেকে তো আর আওয়ামী লীগিজম যায়নি। ওরা তো দেশে নানাভাবে ওদের যে সাপোর্ট সেটা করবে। ইটস ফেয়ার, খারাপ হোক ভালো হোক, আপনি যে কোনো দলেরই হন, আপনি যদি ভালো মানুষ হন, তাও তো আপনার মধ্যে আপনার সেই পলিটিক্যাল অ্যালায়েন্স তো যাবে না, তা আপনি তো কাউকে না কাউকে ভোট দিবেন। তো এখন তারা এই স্ট্র্যাটেজিক্যালি, এখন তারা শিবির, জামাত, কোনো সময় জাতীয় পার্টি, এমন কাউকে করবে যাতে বিএনপিকে কোণঠাসা করতে পারলে শত্রুতে মোলাকাত হয়, অ্যালায়েন্স হয়, তারপরে যাতে তাদের পলিটিক্যালি রিহ্যাবিলিটেট হওয়াটা ইজিয়ার হয়। অ্যান্ড দ্যাটস হোয়াট দে আর ডুইং, অ্যান্ড দ্যাটস হোয়াট দে উইল বি ডুইং। তো মিসক্যালকুলেশন হয়েছে, বিএনপি আসলে মিসক্যালকুলেশন করে নেই, কিন্তু বেচারাদের ওই স্ট্রেংথ ছিল না, ওরা শুরুতে এই জিনিসগুলি বুঝছে কিছুটা। সেই জন্যই আমাদের এখানেও যারা আড্ডা, চায়ের আড্ডায়, কফি আড্ডায় যখন জনগণ বলতো বিএনপি আননেসেসারিলি পুশ করতেছে ইলেকশনের জন্য, আমি কয়েকবার বলেছি যে
ওদের থট প্রসেস ঠিক আছে, আমি ওদের সাপোর্ট করতেছি না, কিন্তু ওদের থট প্রসেসটা হচ্ছে যে ইলেকশন যত জলদি হবে আমাদের ক্ষমতায় যাওয়ার চান্স তত বেশি, আর যত দেরি হবে আমাদের যাওয়ার চান্স তত কম, কারণ ইভলভিং সিচুয়েশনে অনেক কিছু হবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং নাও। সেটার জন্য তারেক রহমান দায়ী। এখন তারেক রহমান দায়ী জন্য ওকেও বলবো দায়ী, ডাইরেক্ট বলবো না, এই কারণে বলছি যে এখন সে সুযোগ সুবিধা আনন্দে, তারপরে আপনি সেফটি সিকিউরিটিতে লন্ডনে বসবাস করে হাসিনাদের মতো, রেহানাদের মতো, জয়দের মতো মজা পেয়ে গেছে। এখন ধরেন এখন ওই যে বললাম মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী না বানাইলে যাবে না, দেখবেন এখানেই থাকবে। তো ওরাও এখন আস্তে আস্তে আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে। তা এখন মজার ব্যাপার হচ্ছে, আর থার্ড যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি প্রায় আমার ভিডিওতে বলি আমি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে না, সে অন্য যে কোনো সেনাপতি হোক, অন্য যে কোনো আর্মি জেনারেলই হোক। প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা বিপ্লব হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। আমি আরেকদিন বলেছিলাম দুষ্টামি করে যে ধরেন পাকিস্তানের সাথে যুদ্ধে আমরা জিতলাম, কিন্তু পাকিস্তানের আর্মি জেনারেলকে রেখে দিলেন বাংলাদেশে, কেমন হবে? ইন্টারিম গভর্নমেন্টে ইলেকশন হওয়া পর্যন্ত 6 মাস, 1 বছর, 2 বছর পাকিস্তানেরই যে চিফ অফ আর্মি আপনি তাকে রেখে দিলেন, তারপরে পাকিস্তানের প্রেসিডেন্টকে স্বাধীন বাংলাদেশে রেখে দিলেন। এটা একটা আজব ঘটনা, এই ঘটনা কোথাও হয় না। আর এই ঘটনা যখন থাকে তখন কোনো সংস্কার উন্নতি কিছু হবে না, হওয়ার কারণই নেই, রাইট? আপনি ইয়াহিয়াদের রেখে দিলে সে বেটা তো পাকিস্তানি সবার সাথে যোগাযোগ সাথে কথা বলবে। আপনি ওয়াকারুজ্জামানকে রেখে দিয়েছেন, এটা ইন্ডিভিজুয়াল ওয়াকারুজ্জামান না, যে কোনো ওয়াকারুজ্জামান যে কোনো জামানি হইলে সে হাসিনার সাথে, সে ইন্ডিয়ার সাথে, তার আগের পালদের সাথে, দোসরদের সাথে সে তো কথা বলবেই, তাই না? ইটস অবভিয়াস। আমি আপনি হইলেও করতাম না। তা ওর শ্বশুর বাড়ি, ওকে বানাইছে সব, ও রক্তে মাংসে ও আওয়ামী লীগ, ও সবার সাথে ওদের সাথে যোগাযোগ। তো এটা একটা হাস্যকর ঘটনা যে আপনি বাংলাদেশের যে কোনো দেশের, বিশেষ করে আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ডে আপনার গভর্নমেন্টের যে 3টা পিলার, সেই 3টা পিলারের মধ্যে প্রেসিডেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট হলে প্রাইম মিনিস্টার বা চিফ অ্যাডভাইজার, আর হচ্ছে চিফ অফ আর্মি, এগুলি হচ্ছে আমাদের দেশগুলির মতো গভর্নমেন্টের 3টা পিলার। আপনি 2টা পিলারই আপনি যুদ্ধের আগের রেখে দিলেন, আরেকটারে মাঝখানে দিয়ে দিছেন। ওই 2টা বরং তুলনামূলকভাবে বেশি শক্তিশালী, কারণ আমাদের দেশগুলিতে আর্মি জেনারেলরা অনেক ইনফ্লুয়েন্স করে, কোন সময় এসে বন্দুক মেরে দেয়, কোন সময় এসে ক্ষমতা নিয়ে নেয়, কু করে, তার তো কোনো ঠিক নেই। আবার প্রেসিডেন্টও তুলনামূলকভাবে মোর শক্তিশালী, যদিও ক্ষমতা বেশি অ্যাপ্লাই করতে পারে না, কিন্তু কিছু টুকটাক ক্ষমতা আছে যেগুলি দিয়ে ইভেন বড় বড় কাজ করে ফেলতে পারে, রাইট? তা আপনি আগের সরকারের, আগের দেশের সাথে যাদের সাথে যুদ্ধ করলেন তাদের সেনাপতি, তাদের প্রেসিডেন্ট রেখে আপনি মাঝখান দিয়ে প্রধানমন্ত্রী, চিফ অ্যাডভাইজার হয়ে কতটা সংস্কার করবেন, আছে না? তো সেটা আমি সবসময় বলে জোক করি, ইটস এ জোক। আচ্ছা, সিরিয়াসলি জোক ফর দি গভর্নমেন্ট, ফর দি সংস্কারবাদী। আর একটা সাইড নোট হচ্ছে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সের, যেমন পিনাকি, ইলিয়াস, কনক, হ্যান ত্যান যারা আছে, তো এদেরও বড় মিসক্যালকুলেশন হয়েছে। সেটা মিসক্যালকুলেশন কি হয়েছে? এরা ধরে নিয়েছিল, ওই যে শুরুতে বললাম যে এদের ইচ্ছা ছিল বিএনপি গভর্নমেন্টে যাবে, কিন্তু তার আগে ওরা চেয়েছিল দেশের সব কিছু ক্লিন আপ করবে, আওয়ামী লীগদেরকে খুব পিটাবে, জেল জরিমানা করবে, পলিটিক্স থেকে বিতরণ করবে, একদম বের করে দিবে সব, তারপরে সব ক্লিন আপ করে ওনারা বিএনপি ক্ষমতায় যাক, ওনাদের কোনো আপত্তি নেই। তো ওরা চেয়েছিল এই সব কিছু করানো তত্ত্বাবধায়ক সরকারের কাঁধে বন্দুক রেখে। কিন্তু মিসক্যালকুলেশন কি হয়েছে? আপনি ভাই বনের মধ্যে বাঘ, সাপ, বান্দর সব কিছু ছেড়ে দিয়ে আপনি মাঝখান দিয়ে আরেকটা পশুরে নিয়ে, গরু নিয়ে আপনি সব কিছু সংস্কার করবেন লম্বা টাইমে, দ্যাটস নট পসিবল। এটা সম্ভব হয় অল্প কিছুক্ষণের জন্য। ওই যে আমেরিকানরা মাঝে মাঝে কি অ্যাকশানে যায় না, র্যাপিড অ্যাকশানে, কোভার্ট অ্যাকশন, এগুলি হচ্ছে যে ঝটিকা অভিযানে যায়, কাম সেরে আবার চলে আসে। আপনি লম্বা সময় ধরে যুদ্ধ করতে গেলে আপনি আওয়ামী লীগের এত লোক, অন্যান্য কত কিছু যে আছে, সব কিছুতে এরকম বছরের পর বছর রেখে আপনি সেগুলি করতে পারবেন না, সংস্কারও হবে না, কিছু হবে না। এখন সেটার ফলাফল দেখতে পাচ্ছেন। তো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের যে ভুল হয়েছে,
মিসক্যালকুলেশন হয়েছে। ওরা ভেবেছিল তত্ত্বাবধায়ক সরকারের কাঁধে বন্দুক রেখে সব ক্লিন আপ করে আওয়ামী লীগদেরকে ভালো মতো সাইজ করে তারপরে দেশে ইলেকশন দিবে, তখন বিএনপি আসুক, ওদের কোনো আপত্তি নেই। কিন্তু বিপ্লবের পরে, যুদ্ধের পরে সব ক্যালকুলেশন মতো হয় না, কোনো সময়ই হয় না, প্ল্যান মতো হয় না, কারণ তখন বিশৃঙ্খলা থাকে। আবার এর মধ্যে শত্রুপক্ষও ঢুকে থাকে, তারাও নানাভাবে চেষ্টা করে সব কিছু স্যাবোটেজ করার জন্য। অ্যান্ড দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এই জন্য এখন আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের দেখবেন ফ্রাস্ট্রেশন, দেখবেন রাগ, দেখবেন তারপরে হ্যান করুঙ্গা ত্যান করুঙ্গা। আসলে ভুল হয়েছে কি, সেই সময় ইলেকশনের আপনার কি জানি বলে, বিপ্লবের পরে 3-6 মাসের মধ্যে আসলে ইলেকশন হওয়া জরুরি ছিল। হলে হতো কি, নতুন গভর্নমেন্ট আসলে, কারণ গভর্নমেন্টের যে শক্তি থাকে, আমি মাঝে মাঝে বলি এই যে ইউনুস ফিউনুস এদেরকে ভাই দেশ বিদেশ থেকে তুলে নিয়ে দেশ চালানো যায় না। যদি খালি জ্ঞানী গুণী ব্যক্তি, বড় বড় ডিগ্রিওয়ালা দেশ লোক দিয়ে পলিটিক্স করানো যেত, তাহলে প্রতি দেশে দেখতেন যে বড় বড় পিএইচডি হোল্ডাররা, বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা, মহাজ্ঞানী গুণী সায়েন্টিস্টরা হয়তো সব দেশের নেতা, রাইট? কিন্তু সেটা আপনি দেখবেন না কেন? পলিটিক্স হচ্ছে ইটস এ ডিফারেন্ট থিং। পলিটিক্স শুধু জ্ঞানী গুণী দেশ বিদেশে সম্মানী ব্যক্তিদেরকে দিয়ে হয় না, ওই দাবার খেলার মতো। দাবা খেলার জন্য অনেক চতুর হইতে হয়, অনেক কায়দা কানুন করতে হয়, পলিটিক্সও সেরকম। তো এরা যেটা ভেবেছিল সেটা হবে না। আপনার এই জায়গা থেকে ভালো ভালো মানুষ কয়েকটা 10-12টা ধরে নিয়ে আপনার এই যে সিংহ, বাঘ, সাপ, মাংকি, আমি রূপক অর্থে বলতেছি, খারাপ বলতেছি না এদেরকে, অর্থাৎ এরা এত কঠিন কঠিন মানুষদেরকে সাইজ করে ফেলবে, দ্যাটস নট পসিবল। বিশেষ করে আমাদের মতো দেশে, যেখানে আর্মি, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিশিয়ান, স্টুডেন্ট, এভরিওয়ান ইজ ইনভলভড ইন এভরিথিং। হাউ ডু ইউ ম্যানেজ? আওয়ামী লীগের আমলে আয়নাঘর বানিয়ে, নানা কিছু বানিয়ে এদেরকে সাইজ করা হয়েছে। এখনকার দিনে কি দিয়ে সাইজ করবে? তো সেই জন্য সবাই নানা রকম ভুলভ্রান্তি করেছে, সবাই মিসক্যালকুলেশন করেছে। তো এখন ইটস ইভলভিং সিচুয়েশন, এখন নোবডি নোজ। তবে একটা কথা স্পষ্ট বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগেরদেরকে, নেতা নেত্রীদেরকে আপনি যাই বলেন, এই দিনে দিনে যে কোনো জিনিসের ভয় কমতে বেশি দিন লাগে না। আর্মি শাসন দিলেও দেখবেন যে 2-1 বছর 3 বছর গেলে মানুষ আস্তে আস্তে আর আর্মিদেরকেও ভয় না, রাস্তা নেমে যায়, কারফিউকে ভয় পায় না, নেমে যায়। অর্থাৎ যখন বেশি দিন যায় মানুষ আর ভয় পায় না। এখন তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পাচ্ছে না। আস্তে আস্তে আওয়ামী লীগের দেখছেন না, এখন ছোট ছোট মিছিল মিটিং করা শুরু করেছে, অনেক আগের পুরনো নেতা নেত্রীরা কথা বলা শুরু করেছে, কারণ ভয় কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং আরও কিছুদিন পরে দেখবেন যখন আন্দোলন শুরু করবে, আমি আগেও বলেছি, তখন তো আপনি দেখে কি দিয়ে ঠেকাবেন? আপনি তো আয়নাগর নাই, আপনি পুলিশ দিয়ে গুলি করাইতে পারবেন না, মিলিটারি দিয়ে গুলি করাইতে পারবেন না, থামাবেন কেমন করে? সেই জন্য যতজনে যত কথাই বলুক, সংস্কার হওয়া দরকার, কিন্তু অ্যাট দি সেম টাইম গণতন্ত্রে ফেরত যাওয়াও দরকার ছিল, আগেই দরকার ছিল। এখন দিনে দিনে এটা খারাপই হবে, ভালো হবে না।